গুড ইভিনিং বন্ধুরা, আজকের আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি ডায়াবেটিক ফুড সম্বন্ধে কিছু নলেজ আপনাদেরকে দেবার। যারা সুগার পেশেন্ট এবং সুগার রিলেটেড প্রবলেমে ভুগছেন, চোখ, কিডনি, হার্ট, তার সাথে সাথে যাদের এগুলো কিছু হয়নি, পায়ে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো আজকে ডিসকাশন করব, আমাদের একটা পিপিটি বানিয়েছি আপনাদের জন্য। সেই পিপিটির সহযোগে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে ডায়াবেটিক ফুড পেশেন্টের কীভাবে ডায়াবেটিক আলসার হয় এবং কী কী কারণে হয়, কী জন্য হতে পারে, দ্য নিউরোলজিক্যাল, ভাস্কুলার, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে ডায়াবেটিক ফুড এবং ডায়াবেটিক ফুড রিলেটেড কী প্রবলেম হতে পারে। একটা পিপিটির মাধ্যমে আপনাদের সাথে আমি ডিসকাস করব। শুরু করছি। তো ডায়াবেটিক ফুড বলতে কি বুঝি? যে সমস্ত পেশেন্টদের সুগার লেভেল অর্থাৎ তার শরীরে শর্করার পরিমাণ বেড়ে যায়, তাদেরকে আমরা ডায়াবেটিস পেশেন্ট বলি। এবং সেই ডায়াবেটিস পেশেন্টের পায়ের যে সমস্যা হয় এবং তার সেই সমস্যাটাকেই আমরা ডায়াবেটিক ফুড বলে থাকি। তো ডায়াবেটিক ফুডের ডেফিনেশন হচ্ছে ইনফেকশন, আলসারেশন অর ডিস্ট্রাকশনস অফ ডিপ টিস্যু associated with neurological abnormalities and vascular degrees of peripheral vascular disease in the lower limb. তো ইনফেকশন, আলসার, ডিস্ট্রাকশন, ডিপ টিস্যু অ্যাসোসিয়েট যে নিউরোলজিক্যাল এবং ভাস্কুলার যে প্রবলেম হয় ভেরিয়াস, আমরা সেটাকে ডায়াবেটিক ফুড আলসার বা ডায়াবেটিক ফুড বলছি। সেকেন্ড হচ্ছে এপিডেমিওলজি। এটা আমাদের জানা খুব প্রয়োজন। 40-60% অফ নন ট্রমাটিক লোয়ার লিম অ্যাম্পুটেশন, 40-60% নন ট্রমাটিক লোয়ার লিম অ্যাম্পুটেশন, ডায়াবেটিক পেশেন্টের 40-60% পেশেন্টের লোয়ার লিম অ্যাম্পুটেশন হয়ে যায় 100 জনের মধ্যে। 85% অফ ডায়াবেটিক রিলেটেড ফুড অ্যাম্পুটেশন আর প্রেসিড বাই ফুড আলসার। তো লোয়ার লিম যত অ্যাম্পুটেশন হচ্ছে, ফুড অ্যাম্পুটেশন হচ্ছে, তার প্রসেস যেটা হচ্ছে 85% চান্সেস বেড়ে যায়। 4 out of 5 আলসার ইন ডায়াবেটিস আর প্রিসিপিটেড বাই ট্রমা, অর্থাৎ 4 থেকে 5 জন আলসার পেশেন্টের যে পায়ে ঘা হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে আঘাতজনিত কারণ, ট্রমাটিক থেকে তার পায়ে ফুড আলসার হতে পারে। 4-10% is the prevalence of foot ulcer in diabetes. 4 থেকে 10% হচ্ছে প্রিভিলেন্স, তার ফুড আলসার ডায়াবেটিস হওয়ার চান্স থাকে 4 থেকে 10% পেশেন্টের। তো বন্ধুরা, এবার আমরা দেখি যে ফুড প্রবলেম কজড বাই ডায়াবেটিস। পায়ের কি কি কারণে পায়ের প্রবলেম হয় ডায়াবেটিস পেশেন্টের, সেটা আমরা একটু বোঝবার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি কি? আমাদের ডায়াবেটিস পেশেন্টদের নার্ভ সেলগুলো ড্যামেজ হতে থাকে। এটা আমার আগের ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ডায়াবেটিক নিউরোপ্যাথি, লস অফ নর্মাল নার্ভ ফাংশন। নর্মাল যে নার্ভ ফাংশন আছে সেই নার্ভ ফাংশনটা যখন কাজ করে না, নার্ভ সেলগুলো ভেঙে যায়, ডেস্ট্রয়েড হয়ে যায়, তখন তাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলছি। এর সাথে যেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে হচ্ছে দূরবর্তী স্থানীয় রক্ত সংবহনের যে প্রবলেম হয়, অর্থাৎ আমাদের হার্ট থেকে ব্লাড পা পর্যন্ত যাচ্ছে, হাতের শেষ পর্যন্ত আসছে আঙুলের পর্যন্ত এবং পায়ের আঙুল পর্যন্ত। তো সেক্ষেত্রে দূরবর্তী স্থানীয় যে পেরিফেরাল ভাস্কুলারিটি আছে সেটা যখন অ্যাবনর্মাল হয়ে যায়, লস অফ নর্মাল সার্কুলেশনটা ঠিকঠাক হয় না, তখন সেটাকে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলছি। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা খুবই কমন ব্যাপার, হার্টের থেকে বেশি ডায়াবেটিস পেশেন্টের পায়ে ব্লকেজ হয়। ডায়াবেটিক ফুড আলসার, wound that do not heal or become infected. ডায়াবেটিক ফুড আলসারের ক্ষেত্রে যদি ভাস্কুলার প্রবলেম থাকে, উন্ড হিল করতে চায় না, উন্ড হিল হয় না এবং সেখানে ইনফেকশনও বাড়তে থাকে। গ্যাংলিন, নেক্সট গ্যাংলিন
ডেড টিস্যু, ডিস্ট্রাকশন ফ্রম কমপ্লিট লস অফ সার্কুলেশন, যখন পায়ের কোনো টিস্যুর মধ্যে আর কমপ্লিটলি সার্কুলেশন হয় না, রক্ত পৌঁছয় না, সেই টিস্যুটা আস্তে আস্তে মারা যায়। এবং ডায়াবেটিস পেশেন্টের আমরা পাটা গোটা দেখি, কিন্তু আস্তে আস্তে পাটা কালো হয়ে গিয়ে সেটা শুকিয়ে যাচ্ছে। তার একটা বড় কারণ সেটা হচ্ছে তার পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, টিস্যুগুলোতে ব্লাড সাপ্লাই নেই, তাই সেখানে গ্যাংগ্রিন ফর্ম করছে। গ্যাংগ্রিন টাকে আমরা সহজ ভাষায়, বাংলা ভাষায় বলতে পারি, গ্যাংগ্রিন হচ্ছে পায়ের যে টিস্যুতে, এটা পাও হতে পারে, শরীরে যে কোনো জায়গাতেও হতে পারে। তো ডায়াবেটিস পেশেন্টের পায়ের ক্ষেত্রে গ্যাংগ্রিন খুব বেশি হয়, এবং সেই টিস্যুগুলোতে যখন ব্লাড একদম সাপ্লাই হয় না, টিস্যুগুলো মারা যায় এবং সেটা সেই অবস্থায় থাকে, তাকে আমরা গ্যাংগ্রিন বলে থাকি। এবং আরেকটা হচ্ছে চারকোট অ্যাট্রফি, ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন দ্যাট মে রেজাল্ট ইন সিভিয়ার ডিফরমিটিস। ডায়াবেটিস পেশেন্টের দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে, তার হাড়ের মধ্যে ক্যালসিয়াম স্টোর কম হয় এবং বডি ওয়েট নিতে না পারলে তার আর্চটা কমপ্লিটলি ডিজলভ হয়ে যায়, অর্থাৎ আর্চ থাকে না, তখন পায়ে পাটা ভেঙে বসে যায়। তো ফ্র্যাকচার হয়ে যায় ওখানে। আর ডিসলোকেশন, পায়ের যে জয়েন্টগুলো আছে, বিভিন্ন আমাদের পায়ের মধ্যে অনেক হাড় থাকে, সেই হাড়গুলো যে জয়েন্ট থাকে সেগুলো ডিসলোকেটেড হয়ে যায়, গিয়ে পাটাকে একদম প্রেশার, একটা বডি পয়েন্টে প্রেশার পড়ে, এবং সেখান থেকে দেখা যেতে পারে যে পায়ের যে আর্চ আছে সেই আর্চটা থাকে না। এটাকে আমরা বলে থাকি চারকোট অ্যাট্রফি। নেক্সট হচ্ছে অ্যাম্পুটেশন, প্যারাইটাল ফুট, হোল ফুট অর বিলোনি অ্যাম্পুটেশন। তো পায়ের ক্ষেত্রে যদি দেখা যায় যে ইনফেকশন হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, আলসার হয়ে গেছে, এবং কোথাও যদি বোন ইনভলভমেন্ট হয় কিংবা সার্কুট হয়, সেক্ষেত্রে পায়ের আমরা অ্যাম্পুটেশন করা হয়ে থাকে। সেক্ষেত্রে পার্শিয়াল ফুট, অর্থাৎ পায়ের নিচের কিছুটা অংশ, অথবা হোল ফুট, সমস্ত ফুট, অথবা বিলোনি অ্যাম্পুটেশন। এটা হচ্ছে কমন ডায়াবেটিক ফুট আলসার পেশেন্টের ক্ষেত্রে, যদি আলসার হিল না করে তাহলে এই অ্যাম্পুটেশন হয়ে থাকে। নেক্সট ফ্রেন্ড, যেটা হচ্ছে স্টেজ অফ আলসারেশন ডেভেলপমেন্ট। এখানে আমরা কিছু জিনিস দেখিয়েছি কিভাবে আলসার ডেভেলপ করছে। এটা হচ্ছে পায়ের হচ্ছে আমাদের আউটার সাইড, এখানে দেখুন যে ক্যালাস ফর্ম করছে, একটা আলসার ফর্ম করছে। তো এটা হচ্ছে কি, পায়ের যে ডিফর্মিটি হয়ে যায় ডায়াবেটিসের জন্যে, পায়ের স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়, এবং সেখানে কি হয়, ক্যালাস ফর্ম করছে, ক্যালাস ফর্মেশন হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি পায়ের নিচের চামড়াটা শক্ত হয়ে আসছে, এবং সেই শক্ত চামড়াটা আস্তে আস্তে হ্যামারেজ তৈরি করছে, এখানে ঘা তৈরি করছে, কর্ণ সৃষ্টি করে। আমরা এই ছবিটা দেখলে, ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবেন। ছবিটা দেখুন, এখানে যেখানে জয়েন্ট আছে, জয়েন্ট স্পেসে ক্যালাস তৈরি হলো, ক্যালাস ফর্মেশন হলো, দেন তারপর এখানে সাবকিউটেনাস হ্যামারেজ স্টার্ট হচ্ছে পায়ের ডিফর্মিটির জন্য, যেখানে বোনে বেশি চাপ পড়বে। ফুড এক্সামিনেশন আমরা কি করব? ফুড এক্সামিনেশন ফার্স্টে আমাদের দেখা উচিত একটা ডায়াবেটিস পেশেন্টের পায়ের ফুড এক্সামিনেশন করবার সময় স্কিন অ্যান্ড ইন্টিউবেন্ট, অর্থাৎ স্কিনটাকে তার দেখতে হবে, স্কিনটা খুব ড্রাই হয়েছে কিনা, স্কিনের স্ট্রেংথ কতটুকু আছে, স্কিনটা ভালো আছে কিনা, সেটা খুব দেখা প্রয়োজন। নাম্বার 2 ইজ ভাস্কুলার, অর্থাৎ পায়ে রক্ত চলাচল ঠিকঠাক, ভাস্কুলেশন ঠিকঠাক আছে কিনা সেটা দেখা। নাম্বার 3 হচ্ছে নিউরোলজিক্যাল স্ট্যাটাস, অর্থাৎ নার্ভ সেন্সেশন, নার্ভ তার ঠিক আছে কিনা পায়ে। মাস্কোস্কেলিটাল, অর্থাৎ তার মাসেলস এবং স্কেলিটনের মধ্যে কি ডিফারেন্স আছে, কতটা ডিস্ট্রয়েড হয়েছে, কতটা থিকেন হয়ে গেছে সেটা দেখা। এবং শু গিয়ার, পেশেন্ট কি জুতো পরছে, জুতোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট কি ধরনের জুতো পরছে, চেম্বারে ক্লিনিকে কী ধরনের জুতো পরে আসছে সেটা আমরা দেখি, এবং পেশেন্ট বাড়িতেও কি জুতো পরছে সেটাও দেখা উচিত, কারণ জুতো থেকে অনেক সময় আলসার ফর্মেশন করতে পারে। যদি খারাপ জুতো পরে পেশেন্ট ব্যবহার করে, যেরকম প্লাস্টিক, রাবার, হাই চপ্পল, এইসব শক্ত জাতীয় জিনিস, সেক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টের পায়ের একটা রিস্ক বেড়ে যায় আলসার হওয়ার জন্য। তো সুগার খুবই ইম্পর্টেন্ট ডায়াবেটিস পেশেন্টের জন্য। নেক্সট ফ্রেন্ডস, স্কিন অ্যান্ড ইন্টাগমেন্ট। তো স্কিনের আমরা কি দেখে বুঝবো যে ডায়াবেটিক ফুড আলসার ফর্মেশন করছে, হতে পারে, খারাপ হচ্ছে তার পায়ে, কি দেখে বুঝবো? সেটা হচ্ছে স্কিনের কালার। স্কিনের কালার যদি খুব শাইনিং হয়ে যায় কিংবা কোনো ব্ল্যাক হয়ে যায়, নর্মাল তার একটা জায়গাতে কালার একরকম, আর পায়ের উপরের দিকে কালার একরকম, পায়ের নিচের দিকে একরকম, তাহলে বুঝতে হবে ডেফিনেটলি তার পায়ের কোনো প্রবলেম হচ্ছে।
টেম্পারেচার, পায়ের টেম্পারেচার এটা খুব ইম্পর্টেন্ট। যদি সার্কুলেশন কম থাকে পায়ের ব্লাডে, সেক্ষেত্রে পা ঠান্ডা হয়ে থাকে। ডায়াবেটিস পেশেন্টের দেখতে হয় যে তার পায়ের টেম্পারেচার এবং শরীরের অন্যান্য জায়গার টেম্পারেচার যদি দেখা যায় যে তার পায়ের নিচের অংশের টেম্পারেচার অনেক কম, তাহলে বুঝতে হবে তার পায়ের সার্কুলেশন অনেক কম হচ্ছে। স্ট্রাকচার দেখেও ঠিক করা যায় যে পায়ের স্ট্রাকচার ঠিক আছে কিনা। হেয়ার গ্রোথ, অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টের কি হয়, যদি ম্যালনিউট্রিয়েন্ট হয়, সেখানে ব্লাড সার্কুলেশন কম হয়, পা থেকে পায়ের লোম খসে যেতে থাকে, সেটা খুব শাইনিং হয়ে যায়, সেখানে লোম থাকে না। হয়তো অতীতে তার লোম ছিল, তার ডায়াবেটিস আনকন্ট্রোল কিংবা ঠিকঠাক তার পায়ের মেনটেন করছে না, সেক্ষেত্রে তার পায়ের হেয়ার গ্রোথ কমে যাবে, সেখানে কোনো হেয়ার থাকবে না। ময়েশ্চার, এটা খুব ইম্পর্টেন্ট। ময়েশ্চার অর্থাৎ পায়ের স্কিন যদি খুব ড্রাই হয়, তাহলে বুঝতে হবে সেখানে ব্লাড সার্কুলেশন অনেক কম আছে এবং নিউরোপ্যাথি মেবি হয়েছে। কারণ পায়ের স্মল নার্ভ ফাইবার সেলগুলো যদি ড্যামেজ হতে থাকে, তাহলে ডেফিনেটলি সেখানে বুঝতে হবে যে সেখানে নিউরোপ্যাথির কোনো সমস্যা আছে, অথবা যদি রক্ত সংবহনের কোনো ভাস্কুলারিটির প্রবলেম থাকতে পারে। নেক্সট হচ্ছে লোকেশন অ্যান্ড সাইজ টাইপ, পায়ের কি সাইজ আছে সেটা দেখা, কি টাইপের পা, লোকেশন দেখা, কন্ডিশন অফ টোনেল। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পায়ের ক্ষেত্রে, পায়ের টোনেল অবস্থা কি, সেখানে ফাঙ্গাস হয়েছে কিনা, সেখানে র্যামসন ডিজিজ হয়েছে কিনা, পায়ের নখ খুব যেটাকে আমরা বলি ফাঙ্গাল, অর্থাৎ নখটা খুব ভঙ্গুর হয়ে গেছে, ধুলো ধুলোর মতো হয়ে ভেঙে বেরিয়ে আসছে, এটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিস পেশেন্টের এটা একটা কমন প্রবলেম, যে প্রবলেমে পায়ের নখগুলো নষ্ট হয়ে যায় ফাঙ্গাস হয়ে। এখানে দেখছেন একটা পা, দেখুন এর পায়ের যে মাসকুলার স্ট্রাকচার সেটা অনেক কমে গেছে, পায়ের নখগুলো দেখুন হলুদ হয়ে গেছে, এখানে দেখুন ফাঙ্গাস ধরেছে, পায়ের টেন্ডন বেরিয়ে এসছে। তো এখানে বলা যেতে পারে যে এই পাটা, যেটা আপনাদেরকে দেখাচ্ছি ছবির মাধ্যমে, এই পাটা স্ট্রাকচারাল একটা ডিফর্মিটি হয়ে গেছে। পেশেন্টের নিউরোলজিক্যাল এবং ভাস্কুলার প্রবলেম আছে বলে পায়ের স্ট্রাকচারটা এরকম হয়ে গেছে, শিরা উপশিরাগুলো, টেন্ডনগুলো দেখা যাচ্ছে। এটা ডায়াবেটিস পেশেন্টকে খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে, তার পায়ের কোনো রকম আলসার হচ্ছে কি না। সেকেন্ড হচ্ছে এই পায়ের ফটোটা দেখছেন, এই ফটোর মাধ্যমে আপনারা দেখছেন যে পায়ের যেহেতু স্কিন খুব খারাপ হয়ে গেছিলো, সেখানে জাস্ট একটুখানি টাচ লেগে এখানে চামড়াটা, স্কিনটা উঠে যাওয়ার পরে পেশেন্টের ইনফেকশন তৈরি হয়ে গেছিলো এবং সেটা ডিপ উন্ড তৈরি হয়ে গেছে একটা, এবং সাথে দীর্ঘ সময় লেগেছে। এই জিনিসগুলো লক্ষ্য দেওয়া দরকার। তো ফুড এক্সামিনেশন, পায়ের স্কিন স্ট্রাকচার, টেম্পারেচার, এগুলো দেখা খুব দরকার। এখানে দেখছেন যে পাটা, সেই পাটা হচ্ছে এখানে প্রেশার পড়েছিল, প্রেশার পড়াতে ক্যালাস হয়, ক্যালাস থেকে এখানে পচতে শুরু করে, একটা ডিপ আলসার তৈরি হয়েছে এবং সেখানে ডিব্রাইডমেন্ট করা হয়েছে। ভাস্কুলার এক্সামিনেশন কিভাবে করতে হবে, যে ভাস্কুলার এক্সামিনেশন মানে রক্ত ঠিকঠাক চলছে কিনা, এটা করতে হবে আমাদেরকে। কালার দেখতে হবে পায়ের, এটা আগেও বলেছি। সিএফটি করতে হবে, হ্যাঁ। ভেরিকোসাইটিস আর ইডিমা, পায়ের কোনো ভেরিকোস ভেন আছে কিনা, অর্থাৎ প্রচুর মানুষের আমরা দেখেছি যে ভেরিকোস ভেন, অর্থাৎ তার পায়ের শিরা উপশিরাগুলো ফুলে আছে এবং জালিকার মতো কালো হয়ে আছে, সেটাকে বলা হয় ভেরিকোস ভেন। এটা খুব খুব ডেঞ্জারাস ফর এভরি ডায়াবেটিস পেশেন্ট। যদি কারোর হয়ে থাকে তার প্রপার ট্রিটমেন্ট করতে হবে, আমাদের মতো পোডাইটিস্টের কাছে যোগাযোগ করতে হবে, সেটা ট্রিটমেন্ট করলে ভালো থাকতে পারে এবং প্রপার মেনটেন করতে হবে ওই পাটাকে। এবং যদি ফোলা থাকে, ফোলা হলে যে কোনো জুতো পরে ফেললো পেশেন্ট, কিংবা খালি পায়ে হাঁটলো, কোথাও ঘষা লাগলো, চামড়াটা ফেটে গেলে সেখান থেকে গ্যাংগ্রিন কিংবা আলসার হতে পারে। এবং পায়ের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পায়ের পালস, আর্টেরিয়াল পালস। আমাদেরকে দেখা উচিত তার ডিপি, অর্থাৎ ডর্সাল পেডিস অ্যান্ড পিটি ইজ পস্টেরিয়াল টিবিয়াল আর্টারি। পায়ের আমরা এটা দেখছি স্কিনটা কতটা ড্রাই হয়ে গেছে এবং স্কিনের কালার চেঞ্জ হয়ে গেছে, নখগুলো ভঙ্গুর হয়ে গেছে। এটা ডায়াবেটিস পেশেন্টের একটা কমন প্রবলেম। তো আর্লি যদি তাকে স্ক্রিনিং টেস্ট করা যায়, ফুড স্ক্রিনিং টেস্ট, তাহলে পেশেন্টকে প্রিভেন্ট করা যেতে পারে, ভবিষ্যতে অনেক বড় আলসার হওয়ার থেকে বাঁচানো যেতে পারে। এটা একটা পালস দেখছি আমি পালস দেখছি পেশেন্টের, ডর্সাল পেডিস পালস এবং পস্টেরিয়াল টিবিয়াল আর্টারি পালস। এটা হাতে দেখেও বোঝা যেতে পারে যে কতটা তার পালসের গতি পাচ্ছি আমরা এখানে। যদি
স্কিনটা আমরা দেখছি পায়ের আঙুলের নিচে যে ঠিকঠাক আছে কিনা, ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা এটা দেখা হচ্ছে। থার্ড হচ্ছে নিউরোলজিক্যাল, পেশেন্টের পায়ে দেখতে হবে যে তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস ঠিক আছে কিনা। সেইটা কিভাবে দেখব আমরা, লাইট টাচ, অর্থাৎ আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে নর্মাল একটা 10 গ্রাম মোনোফিলামেন্ট দিয়ে আমরা দেখতে পারি, সেটা খুবই লাইট টাচ, সেটা পেশেন্ট বুঝতে পারছে কিনা। সেকেন্ড হচ্ছে শার্প ডাল ডিসক্রিমিনেশন, এটা করে দেখতে পারি। নাম্বার থার্ড ভাইব্রেটরি, অর্থাৎ ভাইব্রেশন দিয়ে পেশেন্ট বুঝতে পারছি কিনা। যেরকম আমরা ভাইব্রেশন ভিপিটি বলে একটা টেস্ট করি, নিউরোলজিক্যাল টেস্ট, সেই ভিপিটিতে ভাইব্রেশন দিয়ে আমরা দেখি যে তার পায়ে কতটা সে সেন্সেশন আছে। অথবা টিউনিং ফক, 128 মেগাহার্জের টিউনিং ফক দিয়ে আমরা দেখতে পারি পেশেন্ট পায়ের নিচে কোনো ভাইব্রেশনের অনুভূতি পাচ্ছে কিনা। যদি না পায় তাহলে বুঝতে হবে পেশেন্টের ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেফিনেটলি স্টার্ট হয়েছে। নেক্সট হচ্ছে তো প্রোটেক্টিভ অ্যান্ড সেন্সেশন, যে তার প্রোটেক্টিভ সেন্সেশন সে বোঝবার মতো ক্ষমতা আছে কিনা, এবং ডিটিআর। তো নিউরোলজিক্যাল প্রবলেম ডায়াবেটিক পেশেন্টের একটা খুবই কমন প্রবলেম। দীর্ঘদিন যদি সুগার থাকে এবং আনকন্ট্রোল থাকে, ডায়াবেটিস পেশেন্টের নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যায়। এবং আর্লি পেশেন্টরা যদি এটা নিয়ে সচেতন হয় তাহলে নিউরোপ্যাথি থেকে মানুষ বাঁচতে পারে, ডায়াবেটিস পেশেন্ট বাঁচতে পারে। কারণ নার্ভ যদি ঠিক না থাকে তার পায়ে স্ট্রাকচারাল ডিফর্মিটি হতে থাকে এবং তার জন্যে তার আলসার হলে সে ব্যথা অনুভব করবে না, এবং সেই ব্যথার উপর দিয়ে সে চলাচল শুরু করলে আরও বেশি তার আলসার বাড়তে থাকবে। তো নিউরোলজিক্যাল স্ট্যাটাস দেখাটা ডায়াবেটিস পেশেন্টের এটা ম্যান্ডেটরি এবং খুব প্রাইমারি স্টেজে এটা দেখা উচিত। লিগামেন্টের আমরা হ্যামার দিয়ে দেখি যে পেশেন্টের পা কতটা জার্ক করছে এবং সেটা দেখে বোঝা যায় যে তার পায়ে নিউরোলজিক্যাল স্ট্যাটাস কী আছে। এই যে আমরা টিউনিং ফক দিয়ে দেখছি পেশেন্ট টিউনিং ফক কতটা বুঝতে পারছে, ভাইব্রেশন কতটা বুঝতে পারছে, তার উপর ডিপেন্ড করছে। মাস্কোস্কেলিটাল থেকেও বোঝা যেতে পারে। জেনারেল অ্যাপিয়ারেন্স, গ্রস ডিফর্মিটিস, অর্থাৎ তার পায়ের জেনারেল অ্যাপিয়ারেন্স কী আছে, গ্রস ডিফর্মিটি কী আছে সেটা দেখতে পারি। মাসেল স্ট্রেংথ অ্যান্ড ফাংশন, তার পায়ের মাসেল স্ট্রেংথ কতটা ঠিক আছে এবং পায়ের সমস্ত অঙ্গগুলোর তার ঠিকঠাক ফাংশন করছে কিনা, পা ঠিকঠাক ফাংশন করছে কিনা সেটা দেখা খুবই ইম্পর্টেন্ট। এবং মাসেল টোন তার পায়ে ঠিক আছে কিনা। এর আগে আমি একটা ছবি দেখালাম, সেখানে মাসেল টোনটা ঠিক নেই। ডায়াবেটিস পেশেন্টের মাসেল যদি দীর্ঘদিন ডায়াবেটিস থাকে এবং আনকন্ট্রোল থাকে তাহলে মাসেল টোনটা নষ্ট হতে থাকে। তো মাসেল টোন দেখাটা খুব ইম্পর্টেন্ট। এটা যারা আমার ভিডিওটা দেখছেন তারা বাড়িতে নিজেরা এই এক্সামে মানে যেগুলো আমি বলছি সেগুলোর সাথে মিলিয়ে দেখবেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পায়ে ডায়াবেটিস রিলেটেড অনেক প্রবলেম স্টার্ট হয়ে গেছে। এই পাটা দেখছেন একটা টোটালি পায়ের একটা ডিফর্মিটি চলে এসছে, পায়ের হাইপার আর্চ হয়ে গেছে এবং পেশেন্ট যখন হাঁটছে তার ফার্স্ট মেটাটার্সাল উপর প্রেশার আসছে এবং হিলের উপর প্রেশার আসছে, এখানে ক্যালাস ফর্ম করছে। তো এই ধরনের ডিফর্মিটি ডায়াবেটিক পেশেন্টের হয়ে যায়। এবং নোকের দিকে লক্ষ্য করুন, নোকটাও নষ্ট হচ্ছে, এখানে একটা ফাঙ্গাল নোকের মধ্যে ইনফেকশন স্টার্ট হয়েছে। এটা একটা গ্যাংগ্রিন পেশেন্ট, আমার ক্লিনিকের গ্যাংগ্রিন পেশেন্টের ট্রিটমেন্ট করা হচ্ছে। পেশেন্টের গ্যাংগ্রিন হয়ে গেছে, দেখুন আঙুলগুলো ব্ল্যাক হয়ে গেছে, মানে এর মধ্যে কোনো রকম ব্লাড সাপ্লাই নেই। তো পাটা আস্তে আস্তে ডেথ হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা গ্যাংগ্রিন বলে থাকি। শু গিয়ার, জুতো খুবই ইম্পর্টেন্ট ডায়াবেটিস পেশেন্টের জন্য। একটা ডায়াবেটিস পেশেন্টের ওষুধ যতটা ইম্পর্টেন্ট, জুতো ততটাই ইম্পর্টেন্ট। এবং ভালো জুতো, এই জন্য এটাকে বলা হচ্ছে যে ফুটওয়্যার থেরাপি মানে হচ্ছে কোনো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেরকম আমরা ওষুধ খাচ্ছি, মেডিসিন একটা থেরাপি, ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে জুতোটাও একটা থেরাপি। তো এভরিডে জুতো অনেক রকমের হতে পারে, এভরিডে লাইফস্টাইল এক একটা মানুষের পছন্দ এক এক রকম থাকে, কিন্তু ডায়াবেটিসের কিছু বেসিক জিনিস একত্রিত করে একটা জুতো তৈরি করা হয়। তো এভরিডে লাইফস্টাইলের সাথে তাকে ডায়াবেটিক ফুটওয়্যারটাকেও অ্যাডাপ্ট করতে হবে, ড্রেস শু স্টাইল করতে হবে, এক্সারসাইজ শুয়ের জন্য আলাদা জুতো তৈরি করতে হবে, অর্থোসেট ইনস্টেট এর জুতো আলাদা তৈরি করতে হবে। স্পেশাল শু যদি প্রয়োজন হয়, কোনো পেশেন্টের পায়ের তলায় ঘা হয়েছে, গ্যাংগ্রিন হয়েছে, আলসার সেরে গেছে অথবা আছে, তাকে অফলোডিং ফুটওয়্যার দিতে হবে বা কাস্টম মেড ফুটওয়্যার দিতে হবে। তো স্পেশাল মেড শু খুব ইম্পর্টেন্ট।
এই যে দেখছেন ডায়াবেটিকের জুতো একটু ডিফারেন্ট হয়। এটা একটি মহিলাদের জুতো এবং এটা আমাদের মেল পেশেন্টের জুতো। তো এই জুতোর যে ডিজাইন সেটা স্পেশালাইজড একটা ডিজাইন হতে হবে, যেখানে আঙুলের উপর প্রেশার না পড়ে, অর্থাৎ পায়ের নিচেও যতটা প্রোটেকশন রাখতে হবে জুতোর মধ্যে পায়ের উপরের দিকটাও, আঙুলের উপরের দিকটাও প্রোটেকশন রাখতে হবে। এবং দেখছেন এখানে জুতোর মধ্যে একটা ডিফারেন্ট টাইপের ইনসোল দেওয়া আছে, নরম, সেই ইনসোল ব্যবহার করতে হবে। এটা এইরকমই হচ্ছে ডায়াবেটিক ফুটওয়্যারের জুতো। এটা দেখছেন একটা রকার শোল, মানে যাদের নিচে পায়ের নিচে আলসার হয়ে গেছে সেসব পেশেন্টের দেওয়া হয় এএফও টাইপের একটা জুতো, যেটা অফলোড করে ওই আলসারটাকে, তাতে পেশেন্টের আলসারেশন খুব তাড়াতাড়ি রিকভার করে। কমন ফুড অ্যালাইনমেন্টস অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট। তো কমন ফুডের যে অ্যালাইনমেন্টস থাকে যা এবং তার ট্রিটমেন্ট, টোনের অর্থাৎ তার নখের ট্রিটমেন্ট করতে হবে, কর্ন ক্যালাস যদি থাকে সেই কর্ন ক্যালাসের ট্রিটমেন্ট করতে হবে। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ডায়াবেটিস পেশেন্টদেরকে বিশেষ করে আপনারা কেউ কর্ন ক্যাপ কিংবা কেরাসোল জাতীয় জিনিস, যে সিলোসোনিক অ্যাসিড পায়ে লাগাতে দেন, অনেকেই দেন, ওষুধের দোকানেও পাওয়া যায়, এই জিনিসগুলো লাগাবেন না। তার থেকে কী হবে, ওখানে পুড়ে গিয়ে ডেড সেলগুলোকে বার করবার চেষ্টা করবে, কিন্তু বেসিক্যালি ওখান থেকে আলসার ফর্মেশন বেশি করে। তো কর্ন ক্যালাস যদি থাকে, আমাদের মতো কোনো পোডাইটিস্টের কাছে আসবেন। এই কর্ন ক্যালাস ডিপেন্ড করা যায় এবং সেটা নন ব্লিডিং যদি খুব আর্লি স্টেজে থাকে, এবং 2-4 বার করার পর এবং প্রপার অফলোডিং ফুটওয়্যার পরলে কর্ন ক্যালাস ভালো থাকে এবং সেটা কম ডেভেলপ করে। এবং এই কর্ন ক্যালাসের প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন, না তো ডায়াবেটিস পেশেন্টের ওখানে অ্যাকচুয়ালি কর্নটা আপনার ছুঁচের মতো ভিতরে ফুটে ব্লাড সার্কুলেশন ওখানে বিট করে এবং সেটা থেকে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। এর সাথে হচ্ছে নাম্বার 5 ভাস্কুলার ডিজিজ। ভাস্কুলার প্রবলেম তো আগেই ডিসকাস করেছি। নিউরোপ্যাথি এবং আলসারেশন। নিউরোপ্যাথির দেখতে হবে ফুড স্ক্রিনিং টেস্ট করে, ভাস্কুলার টেস্ট করে, এবিআই সাউন্ড ডপলার অথবা কালার ডপলার টেস্ট করে দেখা যেতে পারে। এবং আলসারেশন যদি হয় সেটা প্রপারলি দেখে তার ট্রিটমেন্ট করতে হবে। টোনেল বলতে বুঝি যে ডায়াবেটিস পেশেন্টের নখের যে সমস্যাগুলো হয়, খুবই বাংলা ভাষায় আমরা যদি বলি সেক্ষেত্রে নখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনটা খুব কমন ব্যাপার। অর্থাৎ নখগুলো মোটা হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে না, এগুলো ফাঙ্গাল নেলসের অর্থাৎ নখের একটা বৈশিষ্ট্য। তো এটাকেও সরানো যায়। সেকেন্ড হচ্ছে ইনগ্রোয়িং টোনেল। ইনগ্রোয়িং নেল, অনেক সময় দেখা যায় যে বুড়ো আঙুলের নখটা পায়ের আঙুলের ভিতরে ঢুকছে, সেখানে ব্যথা হচ্ছে, পুজ তৈরি হচ্ছে। এটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব খারাপ জিনিস। যদি বারবার পুজ হতে থাকে, পচতে থাকে, তাহলে ইনগ্রোয়িং টোনেল সার্জারি করে নেওয়া ভালো। এটা ডে কেয়ারে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ইনগ্রোয়িং টোনেল, এবং দেখতে হবে যখন ডায়াবেটিস পেশেন্ট তার নখটা কাটবে, নখ কাটার সময় কিন্তু সে নখটাকে একটু বড় করে কাটবে, একদম মাংসের ভিতর দিয়ে কাটবে না এবং নখের কোণ কাটবে না। এতে কী হবে, তার পাটা ভালো থাকবে। এবং যদি ইনগ্রোয়িং টোনেল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছে আসতে হবে, আমার সাথে যোগাযোগ করতে পারে। ইনগ্রোয়িং টোনেল সার্জারি করলে কমপ্লিটলি সারা জীবনের মতো ভালো হয়ে যেতে পারে। এটা বারবার হতে থাকে, তাই এর থেকে এটাকে সারিয়ে নেওয়াই ভালো। এরপরে আরও আছে, সবই আলোচনা করে ফেললাম। নেলের নিচে অ্যাবসেস কিংবা ইনফেক্টেড নেল, অনেক সময় নখের মধ্যে দেখা যায় যে নখটা ইনফেক্টেড হয়ে গেছে এবং নখের নিচে পুঁজ জমে আছে, অ্যাবসেস জমে আছে। তো এটা খুব খারাপ জিনিস, সেক্ষেত্রে নখটাকে পরিষ্কার করে দেওয়াই ভালো। এই যে দেখছেন এই ছবিটা, এই নখগুলো ডায়াবেটিস পেশেন্টের নখগুলো যথেষ্ট থিকেন্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে এবং নখগুলোতে ফাঙ্গাস ইনফেকশনও আছে। তো এই নখগুলোকে কেটে ফেলাই ভালো, তাতে বারবার ইনফেকশন হবে না। কিন্তু কাটার আগে যেটা দরকার, পেশেন্টের যেন সার্কুলেশন ঠিকঠাক থাকে। যদি ফ্লো কম থাকে, যদি ক্যালসিফিকেশন থাকে, ব্ল্যাকেজ থাকে কিংবা অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, তাহলে এটা একজন দক্ষ পোডাইটিস্টের পরামর্শে কাজটা করা দরকার। তো এখান থেকে আলসার হয়ে যেতে পারে, যেটা নন কিউরেবল হতে পারে, বেড়ে যেতে পারে। তো খুব সাবধান। এই যে দেখছেন পাটা, এই পাটার সেলুলাইটিস হয়ে আছে এবং নখের জন্য আস্তে আস্তে এখান থেকে গ্যাংগ্রিন শুরু হয়েছে, আলসারেশন শুরু হয়েছে পাটার।
সেলুলাইটিস হয়ে আছে, একটা ক্রস সেলুলাইটিস হয়ে আছে, নখ থেকেই ওটা গ্রো করছে। আরেকটু ক্লিয়ার ছবি আপনাদের জন্য। পায়ের জুতো যেটা কর্ন আমরা বলছি, পায়ের উপরেও কর্ন হতে পারে, নিচেও কর্ন হতে পারে, আঙুলের ডগাগুলোতে কর্ন হতে পারে। এই পেশেন্টটি একটি শু পরতেন, পয়েন্টেড শু। ডায়াবেটিস পেশেন্টের পয়েন্টেড শু পরা যাবে না। তাহলে কী হবে, তার পায়ে প্রেশার পড়বে, নিচেও পড়বে, উপরেও পড়বে, সেক্ষেত্রে কম তৈরি হবার চান্স অনেক বেশি থাকে। এখানে একটা কনফার্ম করছে এবং কনফার্ম থেকে আলসার ফর্মেশন হওয়ার চান্স থাকে। যখন পায়ের ফুট মেকানিজম ঠিকঠাক কাজ করে না, পায়ে স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়ে যায়। নিয়ম হচ্ছে আমাদের পায়ের সমস্ত শরীরে প্রেশারটা যখন আমরা হাঁটবো বা দাঁড়িয়ে থাকবো, সমস্ত প্রেশারটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। যখন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় না হাঁটার সময়, প্রেশারটা যে জায়গাতে এসে পড়ে সেখানেই কনফার্ম করে। দেখুন আঙুলের মাথাতে কনফার্ম করছে, এখান থেকেও আলসার হওয়ার চান্স থাকে। এটা আমার ক্লিনিকের পেশেন্ট, আমরা দেখছি পেশেন্টের পায়ে আলসার আছে। তো প্রেশার থেকে আলসার হওয়ার চান্স থাকে, আবার আলসারে প্রেশার পড়লে আলসার আরও বেড়ে যেতে পারে। হ্যাঁ, ইউজুয়ালি বনি প্রভিডেন্স। এখানে দেখছি যে পায়ের ডিফর্মিটির জন্য এনার পায়ের দু পায়ে বোথ ফিটে দু জায়গাতেই কনফার্ম করে আস্তে আস্তে আলসার ফর্ম করছে। এটি একটি দুটো বুড়ো আঙুলে প্রেশার পড়ছে তিনি যখন হাঁটাচলা করছেন, তার কারণ হচ্ছে তার পায়ে স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়ে গেছে। ডায়াবেটিক পেশেন্টের ভাস্কুলার ডিজিজ কী কী হয়? আর্টেরিয়াল ডিজিজ হতে পারে, লার্জ আর্টেরিয়াল ডিজিজ নাম্বার 1। আর্টেরিয়াল ডিজিজের মধ্যে ফার্স্ট হচ্ছে লার্জ ভেসেল ড্যামেজ হতে পারে, তার স্মল ভেসেল ড্যামেজ হতে পারে, এবং ভাস্কুলারিটিস এর প্রবলেম হতে পারে, মাইক্রোভাস্কুলারিটিসের প্রবলেম হতে পারে, এবং ভেনাস প্রবলেমও ডায়াবেটিস পেশেন্টের হয়ে থাকে। সেক্ষেত্রে ভ্যারিকোসিটি এবং ভেনাস স্ট্যাটিক্স, অর্থাৎ ভ্যারিকোজ ভেন আলসার যেটা আমরা বলি, ভ্যারিকোজ ভেন হয়ে থাকে, সেটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই ডেঞ্জারাস। এবং ভেনাস স্ট্যাটিস এটাও খুব ডেঞ্জারাস ডায়াবেটিস পেশেন্টের। তো এগুলো লক্ষ্য রাখা খুবই দরকার। আমরা এখানে দেখছি একটা ছবি। এই ছবিতে পেশেন্টের ভেনাস প্রবলেম আছে, তার সাথে লিম্ফোডিমা আছে, পাটা যথেষ্ট ফুলে গেছে, এবং এই ফোলার জন্য এখানে দেখুন তার আলসার ফর্মেশন করছে হাঁটুর নিচ থেকে পায়ের নিচে। এরকম পেশেন্টের যদি হয়, আর্লিয়ার স্টেজে ভালো ভাস্কুলার সার্জন পোডাইটিসকে দেখিয়ে তার পাটা ঠিক করা উচিত। এবং তার কিছু প্রিপারেশন, যদি জেনারেলি ভ্যারিকোজ ভেন খুব কম সারে ওটিও করা হয়, সেক্ষেত্রে না ওটি করেও পেশেন্টকে ভালো রাখা যায়, সেক্ষেত্রে প্রপার ব্যান্ডেজ, প্রপার স্টকিংস এগুলো ইউজ করতে হবে, যাতে পেশেন্টের পা খুব বেশিক্ষণ ফোলা না থাকে এবং খুব বেশিক্ষণ পা ঝুলিয়ে না বসে। পা বেশিক্ষণ ঝুলিয়ে বসলে ডায়াবেটিস পেশেন্টের পা ফুলে যায় এবং সেটা খুবই খারাপ। নিউরোপ্যাথি হচ্ছে নার্ভ সেলগুলো যে ড্যামেজ হয়ে যায়, তাকে আমরা নিউরোপ্যাথি বলি। নাম্বার 1 পেরিফেরাল সেন্সারি নিউরোপ্যাথি, অর্থাৎ আমাদের পায়ের যে পেরিফেরাল সেন্সেশন নার্ভ সেটা নষ্ট হয়ে যায়। মোটর নিউরোপ্যাথি হয়ে যায়, অর্থাৎ আমাদের ব্রেন থেকে যে বার্তা আসার যে নার্ভ সেলগুলো আছে সেগুলো ড্যামেজ হয় ডায়াবেটিস থেকে। এবং অটোনমিক নিউরোপ্যাথি, অটোনমিক মানে আমাদের ইন্টারনাল অর্গানগুলো যে নার্ভের যে কাজকর্ম চলছে সেগুলোকে আমরা অটোনমিক নিউরোপ্যাথি বলি। তো ডায়াবেটিসের জন্য এই অটোনমিক প্যাথিও সৃষ্টি হয় এবং সেটা খুব খারাপ। পেরিফেরাল সেন্সরি নিউরোপ্যাথি যেটা আমরা বলি, আমাদের পায়ে গ্লাভস অ্যান্ড স্টকিংস, অর্থাৎ আমরা যতদূর মোজা পরি এবং হাতে গ্লাভস নিই, এটা যেহেতু সব থেকে দূরে থাকে ব্রেন থেকে, তো এখানে সেন্সেশন অনেক কমতে থাকে। তো সেটাকেই আমরা গ্লাভস অ্যান্ড স্টকিংস ডিস্ট্রিকশন বলছি। প্যারাস্থেশিয়া বি এবং অ্যানাস্থেসিস, এবং কমপ্লিটলি প্যারাস্থেশিয়া হয়ে যেতে পারে, সেন্সেশন চলে যেতে পারে, মানে কিছুটা অংশ সেন্সেশন চলে যেতে পারে, আবার ফুললি অ্যানাস্থেশিয়া হয়ে যেতে পারে, পায়ের নিচে কোনো রকম সেন্সেশন নাও থাকতে পারে। এটার কারণ হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, সেন্সারি নিউরোপ্যাথি, যাই বলুন। অর্থাৎ পায়ের নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে গেলে তার পায়ের অনুভূতি পার্সিয়ালি যেতে পারে, কমপ্লিটলিও যেতে পারে, এটা হয়ে থাকে। তো আমাদের যাতে নিউরোপ্যাথি না হয় এবং সেই চেষ্টা করা, সুগারকে কন্ট্রোল রাখা, এবং বছরে একবার অ্যাটলিস্ট একজন পোডাইটিস্টের কাছে আসা এবং তার পায়ের ফুড স্ক্রিনিং টেস্ট করা, অর্থাৎ নিউরোলজিক্যাল স্ট্যাটাস এবং ভাস্কুলার স্ট্যাটাস
এই চেকটা করা দরকার। মোটর নিউরোপ্যাথি তো উইকনেস, কোনো মানুষের যদি খুব উইক হয়ে পড়ে, হাঁটতে চলতে সে দুর্বল দুলছে, তার পাটা ঠিকঠাক জায়গায় পড়ছে না, তাহলে বুঝতে হবে যে তার মোটর নিউরোপ্যাথি হচ্ছে। সেকেন্ড হচ্ছে অ্যাট্রফি এবং ফুট ড্রপ, যদি দেখা যায় যে তার পাটা সে ফ্লেক্স, ডরসিফ্লেক্স এবং প্লান্টার ফ্লেক্স ঠিকঠাক করতে পারছে না এবং পাটা পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তার ফুট ড্রপ হয়েছে। এবং এটা ডায়াবেটিস পেশেন্টের একটা কমন প্রবলেম হয়ে থাকে দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে। আগেও বলেছি স্ট্রাকচারাল ডিফর্মিটি, তো নিউরোপ্যাথি যদি হয় সেক্ষেত্রে স্ট্রাকচারাল ডিফর্মিটি একটা কমন প্রবলেম। সেক্ষেত্রে হ্যামারটো অর্থাৎ আমরা যখন অনেকের পা দেখেছি আঙুলগুলো সোজা হয়ে যায় হাতুড়ির মতো, যখন হাঁটছে পাটা নিচের দিকে চাপ পড়ছে, এটাকে আমরা বলি হ্যামারটো, এবং আঙুলটাই হাতুড়ির মতো হয়ে গেছে। এটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই খারাপ জিনিস। এবং প্রেস কাভার্স, এটাও খুব খারাপ ডায়াবেটিস পেশেন্টের জন্য। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি হচ্ছে, সিম্প্যাথেটিক ফেলিওর, মাইক্রোভাস্কুলার ডাইলেশন। তো ডায়াবেটিস পেশেন্টের দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে, তার পায়ে যদি নিউরোপ্যাথি স্টার্ট হয়ে যায়, মেবি শরীরের ভিতরে হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস পেশেন্টের ইন্টারনাল কোনো কিছু, হয়তো সে খাবার খেলো, সেই খাবারটা তার নিচে যাচ্ছে না, কিংবা সে বমি করে ফেললো, অথবা তার কার্ডিয়াক অনেক প্রবলেম হতে পারে, কার্ডিয়াক নিউরোপ্যাথি। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষের ডেথ হয়েছে, সে হার্ট অ্যাটাক করলো, তার পাশে যে শুয়ে আছে সেও জানলো না, তাহলে বুঝতে হবে যে সে পেশেন্টটা যদি ডায়াবেটিস পেশেন্ট হয়, তারা হার্ট অ্যাটাক করেছিল, তার পেন বুঝতে পারেনি, তার কারণ হচ্ছে তার কার্ডিয়াক নিউরোপ্যাথি ছিল। তো এটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথির একটা পার্ট, পেশেন্ট বুঝতে পারে না। এটা একটা সার্কোফুট পেশেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে ওনার পায়ের আর্চ নেই, পাটা ফোলা আছে এবং কমপ্লিটলি ওনার এখানে ডিফর্মিটি হয়ে গেছে পাটা নিচে যে জয়েন্টগুলো আছে সেগুলো ডিসলোকেশন হয়ে ফ্র্যাকচার হয়ে পায়ের একটা স্পেশাল জায়গাতে, নির্দিষ্ট জায়গায় যেখানে শরীরের সমস্ত ভর পড়ছে সেখানে প্রেশার পড়ছে এবং সেখান থেকে একটা আলসার ফর্মেশন করছে। এটাকে আমরা বলি সার্কোফুট। আলসারেশনকে আমরা অনেকভাবে ভাগ করে থাকি ডায়াবেটিস পেশেন্টের। অনেক সময় ওপেন থাকে না, গ্রেড 0, নো ওপেন লিসেন্স, সেলস ক্যালাস মে বি প্রেজেন্ট, সেক্ষেত্রে ভিতরে আলসারটা থাকে, বাইরে কিছু বোঝা যায় না এবং সেখানে ক্যালাস প্রেজেন্ট থাকতে পারে। গ্রেড 1 হচ্ছে সুপারফিশিয়াল আলসার, যখন আমরা আলসারটাকে সুপারফিশিয়ালি দেখছি তাকে সুপারফিশিয়াল আলসার বলা হয়। গ্রেড 2 ডিপ আলসার টু টেন্ডন, ক্যাপসুল আর বোন, হাড়ের মধ্যে, বা ডিপ আলসার হচ্ছে টেন্ডনের মধ্যে বা ক্যাপসুলের মধ্যে হতে পারে আলসার। গ্রেড 3 হচ্ছে ডিপ আলসার উইথ অ্যাবসেস, যে আলসারের মধ্যে অ্যাবসেস থাকবে, অস্টিওমালাইটিস অর্থাৎ হাড়ে ইনফেকশন থাকবে এবং জয়েন্ট স্পেসগুলো নষ্ট হয়ে যাবে, সেটাকে আমরা গ্রেড 3 আলসার বলছি বা ডিপ আলসার বলছি। গ্রেড 4 হচ্ছে লোকালাইজড গ্যাংগ্রিন, যখন পায়ের মধ্যে টিস্যুগুলো ডেথ হতে থাকে, লোকালাইজড, তাকে আমরা লোকালাইজড গ্যাংগ্রিন বলছি। নাম্বার 5 গ্যাংগ্রিন অফ এন্টায়ার ফুট, অনেক সময় দেখা যায় যে একটা ডায়াবেটিস পেশেন্টের এন্টায়ার অর্থাৎ সমস্ত পাটাই গ্যাংগ্রিন হয়ে গেছে। এখানে দেখছেন এই ছবিটা এখানে একটা স্পেসিফিক পয়েন্টে ফার্স্ট মেটাটার্সে তার প্রেশার পড়ছে, এখানে ক্যালাস হয়ে থেকে কনফর্ম করেছে এবং আস্তে আস্তে এখানে আলসার ফর্মেশন করছে। অর্থাৎ পেশেন্টের নিউরোলজিক্যাল এবং ভাস্কুলার দুটোই প্রবলেম ছিল এই পেশেন্টটা। তো যেখানে বনি পয়েন্ট আছে সেখানে প্রেশার বেশি পড়ার জন্য সেখানে আলসার ফর্মেশন করছে। এখানে একটি ছবি দেখছেন, পেশেন্টের পায়ের অলরেডি আগে একটা আঙুল কেটে বাদ চলে গেছিলো, দুটো আঙুল, এবং তারপরেও তার পায়ে প্রেশার পড়াতে, যেহেতু ঠিকঠাক প্রপারলি অফলোডিং করা হয়নি, তার সেখানে আবার ক্ষতের সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে একটা আলসার ফর্মেশন করছে। তো একবার ডায়াবেটিক ফুটের আলসার হলো, সেরে গেল মানে এই নয় যে তার পায়ে আর আলসার হবে না। প্রপার যদি অফলোডিং, প্রপার ফুটওয়্যার এবং প্রপার যদি মেনটেন্স না করা হয়, তার ডেফিনেটলি সেকেন্ড টাইম ইনফেকশন এবং আলসার হওয়ার চান্স বেড়ে যায়। এবং প্রথমবার যখন একবার আলসার হওয়ার পর কয়েকশো গুণ বেশি রিস্ক বেড়ে যায় সেই জায়গাতে আলসার হওয়ার। এখানে দেখছেন হিলের প্রেশার পড়াতে হিলে একটা আলসার ফর্মেশন করেছে, হিল আলসার। তো এটা একটা ডিপ উন্ড তৈরি হয়েছে এবং হিলের মধ্যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, কারণ হিলের যদি বোনের মধ্যে কোনো রকম ইনফেকশন চলে যায় তাহলে পাটা বাঁচানো খুব মুশকিল হয়, তখন বিলোনি অ্যাম্পুটেশন করতে হয়। তো
তো আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে ডেব্রাইড এবং ঠিকঠাক ড্রেসিং করলে পায়ের সেরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং প্রপার অফলোডিংটা খুব 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 ইম্পর্টেন্ট। নাম্বার কনক্লুশন এটুকু বলতে পারি, 5 কর্নার স্টোন আমাদের এটা মেনে চলা উচিত। রেগুলার ইন্সপেকশন করতে হবে অ্যান্ড এক্সামিনেশন করতে হবে ফুট অ্যান্ড ফুটওয়্যার, অর্থাৎ আপনি যে জুতোটা পরে রাস্তাঘাটে চলাফেরা করছেন সেই জুতোটা একটু দেখে নেওয়া, সেই জুতোর মধ্যে কোনো রকম পাথর, পেড়ে, কাঁটা কিছু লেগে আছে কিনা, জুতোর মধ্যে কোনো ইটের টুকরো বা পাথরের টুকরো কোথাও ঢুকে আছে কিনা সেটা দেখা, কারণ সেটাতে ঘষা লেগেও সেখানে আলসার হতে পারে। এবং রেগুলার রাত্রে শুতে যাওয়ার আগে অ্যাটলিস্ট একবার পাটাকে এক্সামিনেশন করা খুব প্রয়োজন। পায়ের সব কিছু কোথাও কেটে গেছে কিনা, ছড়ে গেছে কিনা, পায়ের কোথাও আলসার ফর্মেশন করছে কিনা। তো ফুট এক্সামিনেশন এবং ইন্সপেকশন খুব 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 প্রয়োজন। সেকেন্ড, আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক পেশেন্ট। তো আইডেন্টিফিকেশন হাই রিস্ক পেশেন্ট অর্থাৎ কোন পেশেন্টের পা কতটা রিস্ক সেটা ডিপেন্ড করছে ফুড স্ক্রিনিং টেস্টের উপর। সেই জন্য বারবার আমি বলে থাকি যে ফুড স্ক্রিনিং টেস্টটা একটা ডায়াবেটিস পেশেন্টের সবার আগে করা উচিত, তাহলে তার পা আগে থাকতেই প্রিভেন্ট করা সম্ভব। এবং তার পা যত বেশি হাই রিস্ক হবে তার পাকে তত বেশি যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। এডুকেশন অফ পেশেন্ট, ফ্যামিলি অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার। ডায়াবেটিস পেশেন্টের এডুকেশন সব থেকে ইম্পর্টেন্ট, কারণ একজন পেশেন্ট সে সম্পূর্ণ কিছু জানতে পারে না তার অসুখ সম্বন্ধে, তার রোগ সম্বন্ধে, কী কী করতে পারে, কী কী না করতে পারে ডায়াবেটিস। তো তাকে এডুকেশন নিতে হবে এবং তাকে প্রপার এডুকেশন দিতে হবে, তাহলে ডায়াবেটিস পেশেন্ট ভালো থাকতে পারে। এবং তার সাথে সাথে পেশেন্টের বাড়ির লোককেও অ্যাওয়ার করা উচিত, জানানো উচিত, এবং তার যাতে পেশেন্টকে তারা ঠিকঠাক টেক কেয়ার করতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট ফুটওয়্যার, প্রতিটি ডায়াবেটিস পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফুটওয়্যার ইজ মাস্ট। উইদাউট ফুটওয়্যার একটা ডায়াবেটিস পেশেন্টের পা ভালো থাকতে পারে না। প্রপার ফুটওয়্যার। আর নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট অফ নন আলসারেটিভ প্যাথোলজি। তো প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্টের পায়ে যদি আলসার থাকে এবং তার প্যাথোলজিক্যাল হিস্ট্রি নিয়ে তার ট্রিটমেন্ট করা উচিত, তাতে পেশেন্টের পা ভালো হয়ে যেতে পারে এবং বড় সার্জারিতে নাও যেতে হতে পারে, এবং পাটা বেঁচে যাওয়া মানে বুঝতেই পারছেন অনেক অনেক উপকার পাবেন, পেশেন্ট ভালো থাকবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে একটা ডায়াবেটিস পেশেন্টের কী করা উচিত, কী করা উচিত না, কী কী এক্সামিনেশন করা উচিত, কী কী করা উচিত না। তো আমার ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের ফটো পাঠাতে পারেন, সেটা দেখে আমি ডিসকাশন করতে পারবো আপনাদের পায়ের কী প্রবলেম আছে কি নেই। আর আবারও বলছি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি আপনাদের ডাক্তারবাবু না বলেও থাকেন, আপনারা নিজেরা আপনাদের ডায়াবেটিক ফুড এক্সামিনেশন করুন, বাড়ির লোককে দিয়ে করান, এবং প্রয়োজন হলে আমার মতো যারা পোডাইটিস্ট আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফুড স্ক্রিনিং টেস্টটা আপনারা করিয়ে নিন। এটা যত তাড়াতাড়ি করাতে পারবেন তত ভালো। এবং সর্বোপরি বলতে পারি, ডায়াবেটিস পেশেন্টের জন্য আবার বলছি, জুতো খুব ইম্পর্টেন্ট। আপনারা যেখানেই যান জুতো পরে যাবেন, খালি পায়ে কোথাও যাবেন না। এটা অনেক মিথ আছে, অনেকে বলে থাকেন যে খালি পায়ে হাঁটলে ঘাসের উপর ব্লাড সুগার খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যায়। এটা সম্পূর্ণ মিথ। আপনি জুতো পরে ভালো জায়গাতে হাঁটুন, তাতেও আপনার সুগার 100% ভালো জায়গায় পৌঁছবে। যতটা খালি পায়ে পৌঁছবে জুতো পরেও তাই পৌঁছবে, দুটোর মধ্যে ডিফারেন্স কিছু নেই। কিন্তু খালি পায়ে যদি আপনি হাঁটেন সেক্ষেত্রে আপনার পায়ের আলসার হওয়ার চান্স অনেক বেড়ে যায়, ক্ষত হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো প্রপার ডায়াবেটিক ফুটওয়্যার পরেই হাঁটুন। আর কিছু বলবার নেই আজকের মতো। প্লিজ আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার।